পুলিশ ফাইল। এবার বলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেরে শাড়ি হয়ে বলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মনে সুতো হব, ওর বাড়ি জন্ম লব, তোমার বাড়ি জন্ম লব। খুন খুন, পুলিশ পুলিশ পুলিশ, খুন পুলিশ। আমার তো স্যার পিলে চমকে গিয়েছিল। এ কি দেখলাম, প্রথমে স্যার চমকে গিয়েছিলাম কুয়ো থেকে লাল জল ওঠা দেখে। আমি সবাইকে ডেকেছি। স্যার জানেন, ওই কুয়োর জলেই আমরা রোজ চান করি। জলটা স্যার নষ্ট হয়ে গেল। আচ্ছা, কুয়োতে কেউ নেমেছিল? কে নামবে স্যার, ওই পচা মরা ধরতে? আপনারা এসেই প্রথমে তুললেন স্যার। আমরা শুধু আপনাদেরকে ওই খবর দিয়ে দিয়েছি। কুয়োর জলটা স্যার নষ্ট হয়ে গেল। কাল থেকে কোথায় যে চান করব। আচ্ছা, আপনারা কেউ একে চেনেন? মানে আগে কখনো দেখেছেন? ভালো করে দেখুন তো চেনেন কিনা। কেউ চেনে না স্যার, সবাইকে জিজ্ঞাসা করা হয়ে গেছে। এমনি পচে গলে গেছে, তাও অচেনা বলেই মনে হচ্ছে স্যার। আচ্ছা, কালকে সারা দিনে এই কুয়োর চারপাশে কোনো চেনা বা অচেনা কাউকে ঘুরতে দেখেছেন? কত লোকই তো এই কুয়োর তলায় আসে রোজ, আমিও আসি চান করতে। কিন্তু স্যার কাল থেকে যে সে দেখা যাবে। আদিত্যবাবু, বডির কয়েকটা ছবি তুলবেন, তারপর কুয়োটা সিল করে দেবেন। স্যার স্যার কাল থেকে স্যার কোথায় চান করবো স্যার? আপনি নদীতে স্নান করুন, ওকে? নদীতে? এই মরেছে, এখানে নদী কোথায়? ধনেখালি থানার ভান্ডারহাটি গ্রাম। একটি কুয়োর মধ্যে পাওয়া যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। বেশ কিছুক্ষণ জলে থাকার জন্য তার শরীর কিছুটা পচে গেছে, ফলে তার শনাক্তকরণ সহজ ছিল না। পুলিশ এসে মৃতদেহটি তোলার পর গ্রামের কেউই ওই ব্যক্তিকে চিনতে পারেনি। পুলিশ ওই মৃতদেহটি পোস্টমর্টমে পাঠাবার সঙ্গে সঙ্গে তার ছবি আশেপাশের সমস্ত থানায় ও সিভিকদের পাঠিয়ে দেয় ও সার্কুলেট করে শনাক্তকরণের জন্য। এর পরের ঘটনা সেখান থেকে একটু দূরে জঙ্গিপাড়া থানার। আর সব জায়গার মতন সেখানেও এসে পৌঁছেছিল সেই মৃতদেহের ছবি। নিয়ম মাফিক থানার অফিসার সেই ছবি সার্কুলেটও করে। কিন্তু তারপরেই সেই থানার অন্তর্গত মহেশপুর গ্রামে ঘটে যায় একটি ঘটনা। কিন্তু কি সেই ঘটনা, চলুন দেখা যাক। আরে সে যা রগড়, মন্টু তো পড়েছে ফাঁপড়ে, বলতেও পারছে না, আবার না বললেও ওর মুখটা নিশ্চয়ই দেখার মতো হয়েছিল। সে আর বলতে। আরে রাজু, কি হয়েছে রে? তোমরা কেউ বাবাকে দেখেছো? না রে, আমার সঙ্গে তো গত 2-3 দিন দেখাই হয়নি। এই জগাদা দেখেছো? না তো, সত্যি বলতে কি মাধবকে তো 2-3 দিন ধরে দেখছিই না। বাবা পরশু সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। সে কি রে, ফোন করেছিলি? করেছিলাম, ফোন বন্ধ। মাও কিছু জানে না, মা তো ছিল না, হাসপাতালে দেখাতে গিয়েছিল। পরশু ফিরেছে, কিন্তু বাবা ফেরেনি। এ তো চিন্তার কথা। আচ্ছা, এর মধ্যে কি তোর মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে? হ্যাঁ, খুব, মা যাবার আগে। তাহলে তো ঠিকই আছে, রাগ করে গেছে, দেখ 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। আচ্ছা তুই বস, চা বিস্কুট খা। এই রাধুদা, ওকে চা বিস্কুট দাও। আরে জগাদা, মদনও যে, চা খাও দেখি। আয় বস বস বস। কি রে, মিজাজ খাট্টা মনে হচ্ছে? আর বলিস না, এই চাকরিটাতে জীবনটা পুরো জংশন হয়ে যাচ্ছে। তা আজকে কি? আরে কোথায় কোন গ্রামে একটা পচা মরা পাওয়া গেছে।
সেই ছবিটা পাঠিয়েছে। এখন সেইটা দেখিয়ে জিজ্ঞেস করতে হবে এটা চেনে কিনা। তো পরিষ্কার চেপে যা, চুপচাপ থাক আর চা খা। আবার নয়তো কি, এখান থেকে 1-1.5 ঘন্টা পরে ফিরবো আর বলে দেবো কেউ চেনে না। আর এক কাজ কর না, তোকে তো দেখাতে বলেছে, তুই আমাদের দেখা, আমরা দেখে বলবো চিনি না, ব্যাস তোর ডিউটি খতম। এটা কিন্তু মন্দ বলিসনি। তাহলে দেখ দেখি। এ মা, এ তো পুরো পচে গেছে রে, চেনাই যাচ্ছে না। তুইও দেখবি, দেখ চিনতে তো আর পারবি না। আর আমাদের কথা ছাড়, মাধবের ছেলে তো নিজেই চিনতে পেরেছে। ওর কথা শুনেই তো আমরা নিশ্চিত হলাম, ছেলে বাপকে চিনতে পারবে না। ওই দেখ ওখানে বসে ও কাঁদছে। হ্যাঁ, ওর মাথার উপর দিয়ে বাবার হাতটা কেড়ে নিলি তুই। না না, আমি আর ওই ছবিটা যদি মাধবের নাই হবে তাহলে কোথায় ও? কোথায় ও বল? পরশু সকাল থেকে ওকে দেখছি না, তাহলে কোথায় ও? সে আমি কি করে জানবো? কোথায় যায় আমাকে বলে যায়, হয়তো কাজে গেছে, জানি না। সত্যি করে বল, কার সঙ্গে সর করে খুন করেছিস? তোর ওই রবি নাকি ওই যতীন নাকি ওই তুই যাদের আত্মীয় বলে ঘরে ঢোকাস সেই তারা? বল, না হলে এখনই তোকে মেরে এখানে শেষ করে দেবো। আমি 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 কিচ্ছু করিনি। আমি তো ভান্ডারহাটির হাসপাতালে গেছিলাম, সারা দিন রাত ওখানেই কাটিয়েছি, পরশু সকালে ফিরেছি। আর পরশু সকাল থেকেই মাধবদা গায়েব। ওই তো মাধবদার ব্যবস্থা করে। আমি কিছু করিনি, বিশ্বাস করো। ও তো আমারও বর, আমার 2 ছেলে মেয়ের বাপ। আমি কেন ওকে খুন করব? আল্লাহ, আবার পুলিশকে কে খবর দিল? এক্ষুনি তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। বড় ছেলেটা মোবাইলটাকে নিয়ে দেখেছে যে এরকম, যে এরকম ও পাশের বাড়িতে নিয়ে গেছে, বলছে এটা আমার বাবা নাকি, দেখো তো। বলে দেখি, বলছে হ্যাঁ তোর বাবা তো, বলছে তো মরে গেছে। তখন পাড়ার লোক সব ঝাঁপিয়ে এসে পড়লো, পড়ে ওকে মানে ওকে টেনে বার করে 2 আজ্ঞা মার, সেরকম হয় না, 2 আজ্ঞা দিতে তারপর পুলিশ এসে গেল। পুলিশ এসে গোলাপকে উদ্ধার করে জঙ্গিপাড়া থানায় নিয়ে যায়। গ্রামবাসীরা পুলিশের কাছে অভিযোগ করে যে ধনেখালি থানার ভান্ডারহাটি গ্রামের একটি ছেলে রবির সঙ্গে গোলাপের সম্পর্ক ছিল এবং সেখানেই গোলাপের বাপের বাড়ি। সেই সব কারণে এবং যেহেতু মাধবের লাশটা ভান্ডারহাটিতেই পাওয়া গেছে, ধনেখালি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়। তারা রবিকেও ডেকে পাঠায়। দুজনকে সামনাসামনি বসিয়ে শুরু হয় চেরা। আমায় কেন এর মধ্যে টানছেন স্যার? মানে আমি কি করেছি? হ্যাঁ স্যার, গোলাপকে আমি অনেক আগে থেকেই চিনি। আসলে স্যার আমরা একই গ্রামেই থাকতাম, কিন্তু তারপর তো ওর বিয়ে হয়ে গেছে, তাও প্রায় বছর 20 হলো স্যার। তার মানে তুমি বলতে চাইছো যে গোলাপের সাথে তোমার কোনো যোগাযোগ ছিল না, তাই তো? না স্যার, সে ছিল, কিন্তু স্যার সে তো মাধবদার সাথেও ছিল। মানে স্যার আমি ওদের বাড়ি বেশ কয়েকবার গেছি। মাধবদার সাথেই তো আমার সব থেকে ভালো দোস্তি। আর গোলাপের সাথে? হ্যাঁ মানে ওর সাথেও মানে একই গ্রামের স্যার, বুঝতেই পারছেন। স্যার যেদিন মাধব খুন হয় সেদিন ওরা দুজনেই ছিল ভান্ডারহাটিতে, আর ভান্ডারহাটিতেই মাধবের লাশটাও পাওয়া যায়। রবি তো এখন ওখানেই থাকে, আর গোলাপ একদিনের জন্য ওখানে গেছিল। আমার কিন্তু স্যার সন্দেহটা গোলাপের দিকেই যায়। আবার এও তো হতে পারে যে গোলাপ সেদিন সকালে চলে এসছে, রবি ছিল, সুতরাং রবি মাধবকে ডেকে। কিন্তু স্যার রবির ডাকে মাধবের বেরিয়ে আসার সম্ভাবনা বেশি নাকি গোলাপের ডাকে? কারণ আগের দিন রাত্রে গোলাপই কিন্তু মাধবকে ফোন করেছিল, কল রেকর্ডস থেকে সেটাই আমরা পেয়েছি। কেসটা ঠিক বুঝতে পারছি না। আপনি একটা কাজ করুন, এদের দুজনকে চালান করে দিন, নিয়ে যান। না না স্যার, না স্যার, না, মানে গোলাপ কিছু করেনি স্যার, ওকে ছেড়ে দিন। গোলাপ কিছু করেনি? তাহলে কে করেছে? তুই? বলছি স্যার, সব বলছি। আপনি শুধু গোলাপকে ছেড়ে দিন স্যার, ও কিছু জানে না স্যার। মানে আমি চাপের মুখে পড়ে সবকিছু স্বীকার করলো রবি, যা শুনে পুলিশ স্তম্ভিত হয়ে যায়।
কিন্তু কি স্বীকারোক্তি দিল রবি? সে যদি মাধবকে খুন করেই থাকে তাহলে কেন? সবকিছু জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর। প্রায় 20 বছর আগে সহজ সরল নির্বিবাদী দিনমজুর মাধবের সঙ্গে বিয়ে হয়েছিল গোলাপের। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কথা মতো পছন্দ করেই বিয়ে করেছিল ওরা। প্রথম বেশ সুখেই ছিল, অন্তত লোকের তো তাই মনে হতো। এরই মধ্যে ওদের দুটি সন্তানও হয়ে গেছিল, কিন্তু তার কয়েক বছরের মধ্যেই শুরু হয় অশান্তি। এবছর আর বেশি কিছু পারলাম না, তবু পুজো বলে কথা, নতুন জামা তো পরতেই হবে। কি বল রাজু? কোনবার আর বেশি কিছু পারো? এত বছর ধরে তো দেখে আসছি। কেন, তোমার পছন্দ হয়নি? আমার খুব পছন্দ হয়েছে বাবা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কেন তোমার পছন্দ হয়নি? তাহলে না হয় এটা বদলে আর একটু ভালো কিছু। থাক, ওই তো ব্যাঙের আদুলি, খরচ করে ফেললে তো আবার আমাকেই সামলাতে হবে। তার থেকে আমার এই সিনথেটিক শাড়ি ভালো, যেমন কপাল। যাই বল ভাই, রাধুদা চাটা কিন্তু খুব ভালো বানায়। তো তোর বইয়ের থেকেও ভালো? না তা নয়, আসলে গোলাপ তো নানা কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, তা তো বটেই, আমরা দেখতেই পাই। তোরা দুজনে কত কাজ করিস, তুই বাইরে বেরিয়ে যাস আর তোর বউ বাড়িতে থেকে। সে আর বলতে, শুধু দিনমজুরের কাজ করে তো আর চলছে না ভাই, তাই ডাব বিক্রির কাজটাও শুরু করেছি। বাড়িতে দুটো বাচ্চা, ছেলেটাও তো বড় হচ্ছে। এই ভাব না, আজ ছুটির দিন বলেই তো আসতে পারলাম নাকি। কি ব্যাপার মাসি, এত রেগে আছো মনে হচ্ছে? না বাছা, দিনকাল গিয়ে এককালে ঠেকেছে। আমাদের আবার রাগ করা সাজে? রাগ করবে তো ওই গোলাপের মতো মেয়েরা। কেন মাসি, কি হলো আবার? কি আর হবে বাছা, তোকে বাচ্চা বয়স থেকে দেখছি, সেই সুবাদেই তোর বউয়ের সাথে একটু কথা বলি। কিছু জিজ্ঞেস করলেই যদিও ওই রকম খান্ডারিনী রূপ নেয়, তাহলে তো ওর সাথে কথাই বলা যাবে না। শোন বাবা, তোর বউকে বলে দিস আমি আর তোদের কোনো ব্যাপারে নেই। তোদের বাড়ি, তোদের সংসার, কে আসছে কে যাচ্ছে তাতে আমার কি? আমি ওই ব্যাপারে আর নেই, আমি এলাম। এত বেলা করলে? যাও হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত দেবো। হাত মুখ ধুয়েই এসছি। বাহ, শাড়িটা তো বেশ, কে দিল? ও বাবা, তোমার আবার এসব দিকে নজর হলো কবে থেকে? শান্তি মাসির সাথে দেখা হয়েছিল। ও বাবা, এর মধ্যে আবার নালিশও করা হয়ে গেছে। হয়েছিল কি? আরে আর বলো না, বুড়ির মন এত পেঁচুয়া যে কি বলবো। গতকাল রঘু কাকা এসেছিল আমার বাপের বাড়ি থেকে, তারপর কত গল্প করলো, এই শাড়িটা দিল। বুড়ি বোধহয় ওকে আসতে বা যেতে দেখেছে, তারপর থেকে সে কি জেরা, কে কি করে, আমার সঙ্গে কি সম্পর্ক, ভর দুপুরে আসে কেন, এইসব। আমিও দিয়েছি আচ্ছা করে কথা শুনিয়ে। তাই রঘু কাকাটা কে? আগে তো কখনো শুনিনি। আহা, তুমি যেন আমার সব আত্মীয় স্বজনের নাম জেনে বসে আছো, ছাড়ো না। তার থেকে একটা ভালো শাড়ি তো পাওয়া গেল। তুমি বরং খেতে বসো, আমি ভাত নিয়ে আসছি। গোলাপ, 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 আরে কি হলো, শুনতে পাচ্ছ না? কতক্ষণ থেকে ডাকছি তোমায়। এই তো শুনলাম, বলো। আজকে দিদির বাড়ি এলে আর আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ? কি হবে দেখা করে? কি হবে মানে? আচ্ছা, তুমি কি রাগ করেছো? না, রাগ করতে যাব কেন? রাগ করার তো কোনো অধিকার আমার নেই। এসব কি বলছো গোলাপ? আমি তোমাকে ভালোবাসি, তুমি তো সেটা জানো। আমার যে একটা বর আর দুটো বাচ্চা আছে
সেটাও তো তুমি জানো। জানি, আর সবটা জেনেই আমি তোমাকে ভালোবেসেছি। আমি তো তোমার সবটা বলেছি প্রথম দেখা থেকেই। তোমার বর বাচ্চা কেউ কোনো না কোনো বাধা হয়ে দাঁড়াবে না আমাদের জন্যে, শুধু তুমি আমাকে ভালোবেসো। তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমরা তো দেখা সাক্ষাৎও করেছি। তাহলে আজকে হঠাৎ এইসব কথা কেন বলছো তুমি? দেখো রবি, আমি জানি আজ তুমি আমাকে এই কথা বললেও খুব শিগগিরই আমায় নিয়ে তোমার ক্লান্তি চলে আসবে, তখন তুমি আমায় ছেড়ে চলে যাবে। তাই যাবার হলে এখনই চলে যাও। কি করছো নাকি? হ্যাঁ, কোথাও যাবো না গোলাপ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার সঙ্গেই আছে যতদিন বলবে, যেভাবে বলবে। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, জন্মদিনের জামা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মামা। বেশ, তা তোর বাবা কোথায়, কখন আসবে? বাবার আসতে দেরি হবে, দিনে মজুরি করার পর আবার ডাব বিক্রি করে, তাই। বাবা, মাধবদা তো তাহলে খুব খাটে। আরে কার জামাই সেটা দেখতে হবে তো। তুমি চুপ করো, নিজে তো একটা কুড়ের ডিম, ছুটির দিনে শুধু পড়ে পড়ে ঘুমো বেলা পর্যন্ত। আমিও তো ছুটির দিনে বেলা পর্যন্ত ঘুমাই। আসতে না আসতেই মামার কাছ থেকে বাগান হয়ে গেছে নতুন জামা। এই এসব একদম বলবি না, আমার ভাগনাকে আমি দিয়েছি। সেই তো, তাতে আমার কি? না ধর। ভাগনা, তুমি একটু পাশের ঘরে যাও, আমরা বড়রা একটু কথা বলবো। বস। তা হ্যাঁ রে, তোর নামে এসব কি শুনছি? কি শুনছো? কে কি বলছে? কে বলেছে সেটা বড় কথা নয়, কারণ বলছে তো অনেকেই। বেশ, তা সেই অনেকেই কি বলছে? তোর পুরনো অভ্যাসগুলো তুই এখনো ছাড়িসনি। ভেবেছিলাম বিয়ের পর মাধবদার মতো মানুষের সাথে থাকলে, তোর বাচ্চা হলে তুই সুধরে যাবি, কিন্তু কোথায় কি, তুই আবার এইসব কাণ্ড করছিস। আমি জানি না কে কি বলছে, কিন্তু আমি কিচ্ছু করিনি। তাহলে এত লোকে কি মিথ্যে কথা বলছে নাকি? তোকে রবির সাথে ঘন ঘন দেখা যাচ্ছে, অন্য ছেলেদের সাথেও তোকে দেখা যাচ্ছে। তাছাড়া মাধব বাড়িতে না থাকলে তোর বাড়িতে নাকি দাদা কাকারাও আসে। কারা তারা? তোর দাদা তো আমি, আর আমাদের তো কোনো কাকা নেই। আর কিছু বলবে? এটাও বলতাম না, আর এসব বলতে আমার ভালোও লাগে না। তুই আমার বোন, আর মাধবের মতো মানুষ হয় না। বিয়ে করেছিস, বাচ্চা হয়েছে, গুছিয়ে সংসার কর। তা না, তোর তো আবার ছোটবেলা থেকেই ভালো লোকেদের পছন্দ নয়, যত সব বাজে বদমাস লোকেদের তোর পছন্দ। ওকে এইভাবে বলো না। শোনো গোলাপ, এবার তুমিও জ্ঞান দেবে, তাই তো? আমরা তোকে কেউ জ্ঞান দিতে আসিনি, তুই কচি খুকি নস। ভাগ্নের জন্মদিনে এসেছিলাম, তাই কথাগুলো বলে গেলাম। আর আমরা তো তোর বাড়িতে আসিও না, কেন আসি না সেটাও তুই নিশ্চয়ই জানিস। চলো মাধবী, একবার বোঝার চেষ্টা করো। তোমার সাবধানে যেও। কি ব্যাপার বলতো, জরুরি কথা বলে এখানে ডেকে নিয়ে এলি? দেখ মাধব, তোকে ছোট থেকে দেখছি, তোর খারাপ হলে কি আমাদের ভালো লাগবে? না, সে তো লাগবেই না, সে তো জানি, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু টিন্তু নেই। আজ বাধ্য হয়ে তোকে বলছি, এটা তোর বউকে নিয়ে ব্যাপার। দেখ,
তোকে আভাসে ইঙ্গিতে অনেক বলার চেষ্টা করেছি, তুই বুঝিসনি। তাই আজ লজ্জার মাথা খেয়ে সরাসরি বলতে বাধ্য হচ্ছি। দেখ মাধবদা, তোর বউ তো শুধু তোর বউই নয়, তোর বাচ্চাদেরও মা। কিন্তু এই অবস্থায় সে যা শুরু করেছে, গ্রামে তো ঢিটি পড়ে গেছে। দেখ, তুই যখন বাড়িতে থাকিস না, তোর বাড়িতে নানান পুরুষ আসে। তারা নাকি গোলাপের আত্মীয় স্বজন, মামা, দাদা, কাকা, আরও কত কি, মানে ও যা বলে আর কি। দেখ, আত্মীয় স্বজন কার বাড়িতেই না আসে, কিন্তু যারা আসে তারা সবাই পুরুষ, আর তুই না থাকলেই আসে। আর হাঁটাচলা দেখলে তো বোঝা যায় রে বাবা, কারা বুক ফুলিয়ে আসছে আর কারা চোরের মতো চুপি চুপি আসছে। আর তাছাড়া ওই রবির ব্যাপারটা তো তুই জানিসই, তোদের বাড়িতে আসে, ওদের নানান জায়গায় একসাথে দেখা গেছে, অনেকেই দেখেছে। সামলা মাধবদা, তোর বউকে সামলা, না হলে কিন্তু ব্যাপারটা পরে হাতের বাইরে চলে যাবে। সবই তো বুঝি, কিন্তু কি বলি বলতো, বাচ্চা মেয়ে তো আর নয়, বরং 2 বাচ্চার মা। সেই জন্যই তো আরও বেশি করে সামলাতে হবে। তাও তোর কথা বাদ দিচ্ছি, তোর ছেলেটা তো বড় হচ্ছে, সে কি শিখবে বলতো? দেখ মাধবদা, তোকে আজ সব খোলাখুলি বললাম বলে কিছু মনে করিস না, কারণ জল আজ নাক অবধি উঠে গেছে। না না, তোরা তো আমার ভালোর জন্যই বলছিস। আসলে আমি যে এর কিচ্ছু জানতাম না তা নয়, কিন্তু এতদিন কি করব বুঝে উঠতে পারিনি। এবার আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে আমাকে। শান্তি শান্তি, সংসারে শান্তি হোক, শরীর ভালো থাকুক, মন ভালো থাকুক। প্রসাদ না দিলে কিছুই আসবে না। চুপ কর ফাজিল মেয়ে। হ্যাঁ রে, মাধবকে দেখছি না। কি জানি কোথায় গেছে, আমাকে বলে যায় নাকি? সে কি বৌদি, তুমিই তো সেদিন বলেছিলে যে বিকেলের পর মাধবদা ডাব বিক্রি করতে যাই। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। নিজের বরের কাজের খবর নিজে রাখো না, ভুলে যাও। আমারই তো বর, আমি বুঝবো, তুই এর মধ্যে নাক গলাচ্ছিস কেন? তুই চুপ কর লালি, ওর মতোই থাকবে। ওকে কি আমাদের মতো ভেবেছিস নাকি? তোমাদের মতো মানে? মানে আমাদের মতো স্বামী সন্তানদেরকে নিয়ে সংসার করার মতো মেয়ে না। নই, বাড়ি বই এসে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতন মেয়ে সত্যিই আমি নই। আমি নিজেকে নিয়ে থাকি, কারো পেছনে কাঠি দিতে যাই না। শুধু নিজেকে নিয়ে? তোমাকে যে নানা ছেলের সঙ্গে দেখা যায়, বাড়িতে সব দাদা কাকারা আসে, বিশেষ করে মাধবদা বাড়িতে না থাকলে, তাহলে তাদের কি হবে? আমারই বাড়িতে এসে আমাকেই বদনাম করছিস? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আর শান্তি মাসি, তোমার তো শুধু পুজোর বুঝো হয়ে গেছে, এবার তুমিও এসো। চল লালি, চল। আরে মাধবদা, তুমি এদিকে? তোমার কাছেই আসছিলাম। আমার কাছে কেন বলো তো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। বেশ তো, চলো না আমার বাড়িতে চলো। না, এখানেই বলছি। দেখো, তোমার আর গোলাপের মধ্যে কি চলছে সেটা আমার... মায়েরই বলছি মাধবদা, কিচ্ছু নেই। তুমি গোলাপকে জিজ্ঞেস করো, ওই তোমায়... সেসব কথা হয়ে গেছে, সেসব কথা বলতে আমি এখানে আসিনি। দেখো, কেউ অন্ধ নয়, সবাই সবটা দেখে। গ্রামের ব্যাপার, বুঝতেই পারছো। সুতরাং তুমি আমার বা গোলাপের কারোর কথাই বিশ্বাস করছো না মাধবদা? তোমার বউ... সেসব বলে কোনো লাভ নেই রবি, সবাই সবটা জানে। আমি জেনেছি সবার শেষে। যাকে আমরা কেউই বাচ্চা ছেলে মেয়ে নই, তাই আমি জানি যে তোমাদেরকে আটকানো যাবে না, অন্তত গোলাপকে তো যাবেই না। কিন্তু একটা কথা মাথায় রেখো, যে গোলাপ কারো বউ, 2 বাচ্চার মা,
সুতরাং প্রকাশ্যে এমন কিছু করো না যাতে আমার কথা ছেড়েই দাও, যাতে গোলাপের সম্মান নিয়ে না টানাটানি হয়। দেখো, তোমরা কোথায় কি করলে না করলে, কোথায় দেখা করলে আমার জানার দরকার নেই। শুধু তুমি আমার বাড়ি আসবে না, তাতে অন্তত কিছু লোকের মুখ বন্ধ হবে। সেটাই বা আমার কাছে কম কি? আমি আসছি, কথাগুলো মনে রেখো। দেখ, যত যাই হোক নিজের লোক সব সময় নিজেরই হয়, পরই। ঠিকই বলেছো গো মাসি। আমার মেয়ের সময় তো দেখলাম আহা ওহো করার লোক অনেক থাকে, কিন্তু পাশে এসে দাঁড়ায় সেই আত্মীয়রাই। নয় তো কি, আমি তো সব সময়ই বলি। আরে আরে দেখো কে আসছে, দেখো। একদম কথা বলবি না, হাসলেও মুখ ঘুরিয়ে নিবি। এমন ভাব করবো যেন দেখতেই পাইনি। হ্যাঁ চল। ও শান্তি মাসি, কি রে লালি, এমন ভাব করছো তোমরা যেন চিনতেই পারোনি। চিনেছি, তাই তো পা চালিয়ে চলে যাচ্ছি। চল লালি। মানে কি বলতে চাইছো? কেন কথা বাড়াচ্ছ বৌদি? যেখানে যাচ্ছিলে যাও না। সেদিন তো বাড়ি থেকে বের করে দিলে, আজকে আবার খেজুরে আলাপ দিতে এসেছো? না মানে তোমরা সেদিন এমন সব কথা বলছিলে। আমরা এরকমই কথা বলি বাছা, তাই বলছি আমাদের সঙ্গে তোমার কথাই বলতে হবে না, কথায় কথা বাড়ে। চল লালি। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আমার দাদা, আমার ছেলে, পাড়ার প্রতিবেশী, কেউ না। শুধু তোমার কাছে এলেই আমি একটু ভালো থাকি রবি। সেটাই তো আমার কাজ, তোমাকে ভালো রাখা সারা জীবন। মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে অন্য কোথাও চলে যাই। যাবে যাবে আমার সাথে? আমি তো তোমায় অনেকদিন থেকেই বলেছি। সেটা তো সম্ভব নয়, তোমাকে তো আগেই বলেছি, কিন্তু সত্যি আমি আর পেরে উঠছি না গো। আচ্ছা বলো তো, কি অপরাধ করেছি আমি? শুধু তোমাকে ভালোবেসেছি, কি আর এমন চেয়েছি আমি? সেই একই ঘর, একই সংসার, একই লোক, সেই দাঁত বার করা ঘর, কামড়ে থাকা অভাব। সকালাদের কথা তো ছেড়েই দিলাম। একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালোবাসার মানুষের সঙ্গে থাকবো, এটুকুই তো চেয়েছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? মানে আমার হাতে কিছু টাকা জমেছে, চলো না কয়েকদিনের জন্য দুজনে কোথা থেকে ঘুরে আসি। যাবে? চলো না, বাড়িতে বলে যাব দাদার বাড়িতে যাচ্ছি। দিদি তো আমার কোনো খোঁজ নেয় না, আর বাড়ি থেকে বোধহয় দাদাকে ফোন করবে না। বোধহয়? অত ভাবলে চলে না। চলো তো, চলো আমরা যাই। খবরদার হারামজাদি, তোর এত বড় সাহস! এত নোংরা মেয়ে ছেলে তুই, বাড়িতে বর আছে, বাচ্চা আছে, তাদের ছেড়ে তুই একটা অন্য ছেলের সাথে পালিয়ে গেলি। আমি পালিয়ে যাইনি, আমি তো। চুপ! আবার কথা হচ্ছে? কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি আমরা কেউ জানতে পারবো না? তুই একটা অন্য ছেলের সাথে পালিয়ে যাবি, ফুর্তি করবি, আর আর কেউ দেখতে পাবে না? রাজু তোমায় ফোন করেছিল, লাইন না পেয়েও আমাদের ফোন করে, তখনই আমরা সবটা জানতে পারি। ধর্মের কল বাতাসে নড়ে। ছি 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 ছি, তোর মতো নোংরা মেয়ে আমার বোন হতে পারে না, হতে পারে না। এই নোংরা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও আমাকে। তোমার মতন ভালো মানুষের সাথে ও বেইমানি করেছে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আবার বিয়ে করো। এই নোংরা মেয়ে ছেলেটার সাথে তুমি আর থেকো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আবার বিয়ে করো, আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো, কিন্তু এই নোংরা মেয়ে ছেলেটার সাথে তুমি আর থেকো না। ওকে বের করে দাও, বের করে দাও ওকে। একটু শান্ত হও। দেখো, ও আমার বউ,
তার থেকেও বড় কথা আমার 2 সন্তানের মা। আমি কি করে ছাড়বো বলো? এরপরেও তুমি ওকে ছাড়বে না? তুমি কি মানুষ? আর বাচ্চাদের কথা বলছো? যে মা নিজেই দুশ্চরিত্রা, সে তার বাচ্চাকে কি শেখাবে? হ্যাঁ, তোমার ছেলে মেয়েকে কি শেখাবে ও? বের করে দাও, বের করে দাও ওকে। পালিয়ে গেছিল বোন? পালিয়ে গেছে? পালিয়ে গেছিল আমার বোন। পালিয়ে গেছিল? এটা অনেক দিন আগেই। আচ্ছা, তারপর আমি এসে আমার বোনকে খুব ধরে মেরেছি আর করেছি, সবাই জানে আমাদের এই গ্রামের লোক। পরের ছেলে আমি নিন্দা করবো না, খুবই ভালো আমার নন্দায়, খুবই ভালো। যত দোষ আমার ননদের দোষ। এই ঘটনার ঠিক কি অভিঘাত হয়েছিল সঠিক জানা যায় না, তবে মাধব যে নিষ্প্রিয় হয়ে গিয়েছিল সেটা বোঝাই যায়। রবি এই ঘটনাটা জেনে খুবই উত্তেজিত হয়েছিল, কিন্তু গোলাপ তাকে শান্ত করে। এর কিছুদিন বাদে গোলাপের পেটে ব্যথা শুরু হয়। ওদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না, তাই সে নিজে নিজেই ভান্ডারহাটি হাসপাতালে যায় ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো, টেস্ট করা ইত্যাদিতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে শেষ বাসটা বেরিয়ে গেছে। হ্যাঁ, সেসব করতেই তো দেরি হয়ে গেল। লাস্ট বাসটা বেরিয়ে গেছে। রাতে এখানেই থাকতে হবে, কাল সকালে। কেন? ওখানে কেন? সুযোগ তো পেয়েই গেলে, যাও তোমার রবির কাছে গিয়ে থাকো। বাজে কথা বলো না তো। আজ রাতে আমি এই চত্বরেই থেকে যাব, অনেকেই থাকে। তুমি কি কাল সকালে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে? ঠিক আছে, চলে যাব। ঠিক আছে, রাখছি। হ্যালো রবি। আমাকে বললে সকালবেলায় যাবো আনতে, তারপর সকালবেলা আনতে আসে না, আমাকে সেটা বাসে তুলে দিয়েছে, দিয়ে আমি চলে এসেছি। আরে মাধবদা, তোমার জন্যই তো অপেক্ষা করছি। আমার জন্য? কেন? আরে তোমার বউ গোলাপ, ওনা পুরো একটা পাগল। এখানে ডাক্তার দেখাতে আসবে আমি কিছু জানিই না, আমায় কিছু বলেও নি। আজ সকালে এদিকে একটা কাজে এসে দেখি বাসের জন্য দাঁড়িয়ে আছে। তোমার নাকি আসার কথা, ওর দেরি হয়ে যাচ্ছিল তাই ওকে বাসে তুলে দিলাম। তাই তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি আসলে তোমায় খবরটা দিয়ে দেবো। ও চলে গেল? ওই তো আমি আসতে বলেছিল। আরে জানি, ও বলেছে আমাকে। যাই হোক, এখন চলো। কোথায় যাব? এই না না, আমি বাড়ি যাবো। আহা, সে না হয় যাবে, আগে একবার আমার বাড়িতে চলো, গিয়ে একটু জিরিয়ে নাও, খাওয়া দাওয়া করো। ওটার ব্যবস্থাও আছে, সব শেষ করে বিকেলের দিকে চলে যাবে না হয়। আরে এত তাড়া কিসের? আরে না না, আমাকে বাড়ি যেতে হবে বুঝলে, ওরা একা আছে। আরে কিসের একা? আমি গোলাপকে বলে দিয়েছি তুমি আমার সঙ্গে থাকবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া গোলাপ তো বাড়িতে পৌঁছেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আরে চলো 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 চলো। তুমি না মারি হেভি লোক আছো, তোমার মতো মানুষ আজকালকার দিনে পাওয়াই যায় না। আরে না না, তুমিও খুব ভালো মানুষ। আমি বুঝতে একটু ভুল করেছিলাম বুঝলে। আসলে ওই গোলাপই যত নষ্টের গোড়া। দেখো না আমাদেরকে কিরকম লড়িয়ে দিয়েছিল। মাধবদা, তুমি আমায় ক্ষমা করো মাধবদা। এই কি যে বলো না, ভুল তো মানুষ মাত্রই হয় নাকি? আমারও যে প্রথম প্রথম রাগ হয়নি তা বলবো না বুঝলে, কিন্তু পরে ভেবে দেখলাম আমার বউ, আমার 2 বাচ্চার মা, ছাড়বো কি করে? আর যদি ছাড়তেও হয় তাহলে আবার নতুন করে কারুর না কারুর সাথে ঘর বাঁধা।
না না, সে খুব ঝামেলার ব্যাপার বুঝলে। তার থেকে এই ভালো, কি বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তুমি তাহলে গোলাপকে ছাড়বে না? না, ও না আমার একটা অভ্যেস হয়ে গেছে বুঝলে। তাছাড়া আমার 2 বাচ্চার মা, থাক না, এই তো অনেক দিন হয়েই গেল। এই এই তুমি লাখ কথার এক কথা বলেছ। কি চাট শেষ? তুমি শুধু শুধু মাল খাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা দেখলেন সেটা পুলিশের অনুমান ও তদন্তের ফল, কিন্তু তার রবির স্বীকারোক্তির সঙ্গে মিলছে না। কি স্বীকারোক্তি দিয়েছিল রবি? মানে গোলাপ কিছু করেনি স্যার, ওকে ছেড়ে দিন। গোলাপ কিছু করেনি? তাহলে কে করেছে? তুই? আসলে স্যার আমি মাধবদাকে খুন করেছি স্যার। তবে বিশ্বাস করুন স্যার, গোলাপ কিচ্ছু জানে না স্যার, গোলাপের এতে কোনো হাত নেই। কিভাবে খুনটা করলি? প্রচুর মদ খাইছিলাম স্যার, তারপর ওই ইলেকট্রিক তার গলায় পেঁচিয়ে মারলাম। তারপর পাক্কা হওয়ার জন্যে হাতুড়ি দিয়ে ওর মাথায় বারবার বারবার বার। তুমি বলছো যে গোলাপের এতে কোনো হাত নেই, তাহলে মাধবকে মারলে কেন? গোলাপের জন্য নয় বলছো? একদমই নয় স্যার, আসলে স্যার আমিও তো খেয়েছিলাম স্যার। আর স্যার এমনিতেও মাধবদা আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, অনেক দিন হয়ে গেল স্যার শোধ দিতে পারছিল না। সেদিনকে মাধবদাকে ওই টাকা নিয়ে চাপ দিতে আমাদের মধ্যে ঝামেলা শুরু হয়, আর তাতেই আমার খুব মাথা গরম হয়ে গেছিল স্যার। পয়সা পয়সা অশান্তি হচ্ছিল আমার। কবে থেকে হচ্ছিল? অনেকদিন। বলাই বাহুল্য, পুলিশ রবির এই কথায় বিশ্বাস করেনি। তাদের ধারণা রবি শুধু এই কথা বলছে গোলাপকে বাঁচাতে। মামলা চলছে, আসল সত্যিটা যদি এখনো পুরোপুরি বেরিয়ে না আসে নিশ্চয়ই তা সামনে আসবে। দোষী কেউই ছাড়া পাবে না। মানুষের আদিম রিপু, বা বলা যায় আদিমতম রিপুর বশবর্তী হয়ে ওরা যে অপরাধটা করেছে তার জন্য চরম সাজাই ওদের প্রাপ্য। কি বলবো, আমার বোন এত ভালো ডাব গাছে লোকের কাছে পেড়ে, কোথায় রাজমিস্ত্রির কাজ করে, কোথায় লোকের ড্রেন পরিষ্কার করে নিয়েছে, বইয়ের হাতে টাকা পয়সা রোজগার করে দিত, বই এই কীর্তি করতো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।